আজকের গল্প স্বপ্নের পূর্ণতা। এখনও পাঁচালির আওয়াজ কানে বাজছে দীপুর। সেই ছোট থেকে দেখে আসা স্বপ্নটা আজ সত্যিই হলো। কোজাগরী পুজোর রাত, রূপোর থালার মতো চাঁদের আলোয় ভেসে যাচ্ছে জগৎ সংসার। এই রাতে নিজেকে সব থেকে শান্তিপ্রিয় মানুষ মনে হচ্ছে ওর। অথচ কিছু মাস আগেও সব অন্যরকম ছিল। আজ 8 বছর পর গ্রামের বাড়িতে এসেছে লক্ষ্মী পুজো উপলক্ষে। এতদিন কলকাতায় আসলেও গ্রামের বাড়িতে আসেনি। এতদিন পরে মনের গোপন কুঠুরিতে লুকিয়ে রাখা স্বপ্নগুলো প্রকাশ করার সাহস পেয়েছে। গ্রামের ছেলে দীপু মা বাবাকে হঠাৎ এক দুর্ঘটনায় হারিয়ে শহরে মামার বাড়িতে যখন আসে তখনও ক্লাস 8-এ। একে তো এই বয়স, তারপর মা বাবাকে হারানো, সব মিলিয়ে দীপু যেন একদম চুপ হয়ে গিয়েছিল। ওর মামাতো দিদি হিয়া ওকে আগলে রাখতো সব সময়। দীপু হিয়ার থেকে বছর 5 ছোট, কিন্তু মনে হতো অনেক বড়। হিয়ার সাহচর্যে এবং আস্তে আস্তে স্বাভাবিক হয়ে ওঠে, আর দিদিভাই তাকে দীপু সহজেই সব কথা বলতে পারতো অকপটে। এই বয়সের যেসব পরিবর্তন সেসব কথাও দিদিকেই বলতো, কারণ দিদি ছাড়া ওরকম করে ওকে কেউই বুঝতো না। যদিও মামিমা খুবই স্নেহ করতেন, গ্রামের বাড়িতে যাওয়ার ইচ্ছে হলেও দিদিকেই বলতো। এইভাবে ও বড় হতে থাকলো। দীপু যেবার উচ্চ মাধ্যমিক দেবে, ওর দিদির বিয়ে হয়ে গেল। আবার দীপু একা হয়ে গেল। এই সময় ওদের পাশের বাড়িতে একটি পরিবার ভাড়া এলো, অতীন কাকু ও স্বপ্না কাকিমা, আর ওনাদের মেয়ে রুমা। কাকিমাকে প্রথম থেকে দীপুর মনে হয়েছিল ওর মায়ের মতো দেখতে অনেকটা। ওর খালি ইচ্ছা করতো ওনার কাছে যেতে। মামিমার সাথে খুব অল্প দিনের মধ্যে ওনার বেশ ভাব হয়ে গেল। মাঝে মধ্যেই এটা ওটা দিয়ে দীপু ওদের বাড়িতে যেত, আবার রুমাও আসতো ওদের বাড়িতে। ওরা আসাতে দীপুর একাকিত্ব যেন একটু লাঘব হলো। যদিও রুমাকে একটু এড়িয়ে চলতো, কারণ ওর মনে হতো মেয়েটা বয়সের তুলনায় অনেক বেশি পাকা। রুমা তখন ক্লাস 9-এ। স্বপ্না কাকিমা বলাতে মাঝে মাঝে রুমাকে পড়া দেখিয়ে দিতে হতো। যদিও রুমার ভাব কায়দা ভালো লাগতো না। এইভাবেই উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ভালো রেজাল্ট করেই পাশ করে কলেজে ভর্তি হলো। সেবার দুর্গাপুজোর অষ্টমীর দিন পাড়ার পুজোতে অঞ্জলি দেবার সময় শাড়ি পরে ওর পাশে এসে দাঁড়িয়ে রুমা এমনভাবে তাকালো যে দীপু একটু অবাক হলো। কিন্তু বয়সের তুলনায় বাড়ন্ত রুমাকে সেদিন এত সুন্দর লাগছিল যে দীপুও ঘায়েল হয়েই গেল। সেদিন দুটি হৃদয় এক হলো, যদিও এর প্রকাশ ঘটেনি পরস্পরের কাছে। কিন্তু কতদিন আর ওইভাবে চলে। এসে গেল সরস্বতী পুজো। দীপু কলেজে যাবে বলে তৈরি হচ্ছে। এমন সময় রুমা এসে ওর মামিমার কাছে বায়না ধরে দীপুর সাথে কলেজে যাবে। মামিমা রুমাকে খুব ভালোবাসেন, তাই দীপুকে বলেন রুমাকে নিয়ে যেতে। তখনও কি ঘটতে চলেছে দীপুর আন্দাজ ছিল না। রুমা বাড়ি থেকে বেরিয়ে বলে কলেজে না, ও যেখানে বলবে সেখানে যেতে হবে। এই বলে দীপুকে অন্য জায়গায় নিয়ে যায়। সেখানে রুমা তার ভালোবাসার কথা জানায় দীপুকে। দীপুও পারল না রুমাকে ফিরিয়ে দিতে। চলল দুজনের প্রেম। রুমা মাধ্যমিক পাশ করলো মোটামুটি রেজাল্ট করে। দীপু গ্র্যাজুয়েশন করে গ্রামের বাড়িতে ফিরে গেল। সেখানে যা জমি জমা আছে চাষ করবে বলে, আর সাথে চলল চাকরির জন্য পরীক্ষা দেওয়া। মামা মামিমা খুব আপত্তি জানিয়েছিলেন, কিন্তু দীপুর গ্রামের প্রতি টানটা যায়নি। মাঝে মাঝে মামার কাছে আসে। এই 1 বছর পর হঠাৎ দিদিভাইয়ের এক দূরসম্পর্কের আত্মীয় সূত্রে একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে একটা চাকরি পেল। মামার চাপে পড়ে বাধ্য হলো চাকরিটা করতে। চলে গেল গুজরাটে। এবার সবার চোখে রুমার পরিবর্তন ধরা পড়তে লাগলো। সেই প্রাণোচ্ছল মেয়েটা যেন কেমন চুপচাপ হয়ে গেছে। আস্তে আস্তে দীপুর মামার বাড়িতে যাতায়াত কমতে শুরু করে। হঠাৎ দীপুর মামিমা খেয়াল করলেন যে রুমার মা আগের মতো মেলামেশা করছেন না। এর মধ্যে দীপু ওর দিদিকে সবটা জানালো। সব জেনে হিয়া গেল রুমার মায়ের সাথে কথা বলতে ওদের ব্যাপারে। রুমার মা হিয়াকে অনেক কথা শুনিয়ে দিলেন। এরপর ওর মামা মামিমা দীপুর জন্য বিয়ের প্রস্তাব নিয়ে গেলে ওনাদেরও খুব অপমান করেন রুমার মা বাবা। এটা দীপু মেনে নিতে পারে না। রুমাকে প্রস্তাব দেয় বাড়ি থেকে বেরিয়ে এসে বিয়ে করতে হবে, কিন্তু রুমা রাজি হয় না। দুজনের মধ্যে চলতে লাগলো টানাপোড়েন। এইভাবে চলতে চলতে হঠাৎ রুমারা চলে গেল কলকাতা ছেড়ে। দীপুর সাথে কোনো রকম যোগাযোগ করলো না। পরে বন্ধু মারফত শুনেছিল রুমার বিয়ে হয়ে গেছে। এরপর দীপু
শুধু নিজের কেরিয়ার নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। চাকরিতে যাতে আরও উন্নতি হয় সেদিকে মন প্রাণ লাগিয়ে দিল। ওর সততা আর সরলতা সবার মন জয় করে নেয়। তরতর করে উন্নতি হতে লাগে। দীপু যখন যার অধীনে কাজ করে সেই ওকে খুব ভালোবেসে ফেলে। কাজের উন্নতির সাথে সাথে বাড়ি আসা কমতে থাকে। এদিকে মামা মামিমা বিয়ের জন্য ক্রমশ জোর দিতে থাকে। বারবার এড়িয়ে গেলেও শেষ পর্যন্ত দিদিভাইয়ের কাছে হার মেনে বিয়ে করতে রাজি হয়। দীপুর গ্রামের বাড়ির পাশের গ্রামের এক নিম্ন মধ্যবিত্ত পরিবারের মেয়ে শুভমিতার সাথে বিয়ে হয় দীপুর। শুভমিতা গ্রামের মেয়ে ও গরিবের মেয়ে হলেও খুব উচ্চাকাঙ্ক্ষী ছিল। তবুও বিয়ের পর 2 বছর বেশ ভালোই কাটলো। তারপর ওদের মাঝে এলো ওদের ছেলে তাতান। তাতান তখন 2 বছরের। হঠাৎই শুভমিতার ব্যবহারে যেন অনেক পরিবর্তন আসতে থাকে। সারাক্ষণ ফোন নিয়ে বসে থাকে। ছেলেকেও সেভাবে যত্ন করে না। কথায় কথায় দীপুর বয়স নিয়ে যোগ্যতা নিয়ে অপমানজনক কথা বলে। দীপুর সাথে ওর বয়সের ফারাক অনেক বেশি বলে হঠাৎ করে দীপুকে নিয়ে ওর মধ্যে সমস্যা দেখা দেয়। দীপু প্রথম খুব একটা পাত্তা না দিলেও শেষ পর্যন্ত পারে না। শেষ পর্যন্ত ব্যাপারটা প্রায় ডিভোর্সের পর্যায়ে চলে যায়। কিন্তু দীপু ছেলে ছেড়ে থাকতে পারবে না এটা বুঝতে পারে। তাই দীর্ঘ সময় বাপের বাড়িতে রেখে দিলেও শেষ পর্যন্ত ওদের আবার ফিরিয়ে নিয়ে যায় কাজের জায়গায়। সেখানে আর এক অশান্তি শুরু হয়। সমস্যা যখন বেশ সমাধান হতে শুরু করে ঠিক সেই সময় দীপুর এক পিস্তত ভাই মানব কাজের সূত্রে ওদের ওখানে গিয়ে ওঠে। সে প্রায় শুভমিতার কাছাকাছি বয়সের। তার নজর পড়ে শুভমিতার ওপর। তাই দীপু আর শুভমিতার মধ্যে আবার বিবাদ লাগানোর জন্য রুমার কথা অনেক বেশি করে বাড়িয়ে বলে শুভমিতার কাছে। শুভমিতার মনে আবার ঝড় ওঠে। এই সময় মানব সুযোগ নিতে চায়, কিন্তু শুভমিতার মনে মানবের এই ব্যাপারটা মেনে নিতে পারে না। ও দীপুর কাছে সব বলে এবং মানব যাতে আর না আসে সেই ব্যবস্থা করতে বলে দীপুকে। দীপু বোঝে এই মেয়ের সাথে ঝগড়া করে হবে না, আস্তে আস্তে বুঝিয়ে ঠিক করতে হবে। ও এই ব্যাপারে দিদিভাইয়ের সাহায্য নেয়। আস্তে আস্তে শুভমিতার মধ্যে পরিবর্তন আসতে শুরু করে। ওর শুধু একটাই রাগ, রুমার কথা দীপু কেন ওকে বলেনি। দীপু ওকে বোঝায় রুমার কথাও মনে করতে চায় না। ওটা ওর একটা বেদনাময় অংশ ছিল। যেদিন শুভমিতার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় সেদিন থেকে ও শুধু শুভমিতার। দীপু শেষ পর্যন্ত বোঝাতে সক্ষম হয়। আস্তে আস্তে শুভমিতা নিজের ভুল বুঝতে পারে। তারপর থেকে মন দিয়ে সংসার করতে চেষ্টা করে। দীপু আর শুভমিতার মধ্যে সব ভুল বোঝাবুঝির অবসান হয়। ওদের মধ্যে আর এক অতিথি আসে মাস 3 আগে, ওদের মেয়ে তুতুল। এই আনন্দের সময় দীপুর মনে পড়ে ওর মায়ের কথা। একদিন কথা প্রসঙ্গে শুভমিতার কাছেও বলে, আমার খুব ইচ্ছে করে আমার স্ত্রী মামার মায়ের মতো করে বাড়িতে লক্ষ্মী পুজো করবে। শুভমিতা সে কথা শুনে রাজি হয়ে যায়। আনন্দের সাথে এবার গ্রামের বাড়িতে এসে এবার দীপুর কথা মতো একদম লাল পাড়ের শাড়ি, পায়ে আলতা পরে লক্ষ্মী পুজো করে। আর শেষে পাঁচালি পরে একদম মায়ের মতো করে। দীপুর মনে পড়ে যায় হারিয়ে যাওয়া মায়ের সাথে বসে লক্ষ্মী পুজো দেখার কথা। আজ আনন্দে দীপুর চোখে ঘুম নেই। ঘরের মধ্যে ছেলে মেয়ে নিয়ে শুভমিতা ঘুমিয়ে পড়েছে, সারাদিন খাটাখাটনি করে ক্লান্ত হয়ে। দীপু ব্যালকনিতে আনন্দের জ্যোৎস্নায় স্নান করছে। এত বছরের যে স্বপ্ন ওর মনে বাসা বেঁধেছিল তা যে আজ পূরণ হয়েছে। গল্পের সমাপ্তি এখানেই। আবার দেখা হবে পরবর্তী আরেকটি গল্পের সাথে।